আচ্ছা দেখো, আশা করি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন। এবার এইখানটা আমি একটা জিনিস ইনক্লুড করব, ঠিক আছে? এখানে এই যে ক্যাটাগরিগুলো করেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভের ভাগ করে নিয়েছিলাম আর কি, তো এই ভাগটা আর একটা ইনক্লুড করব আমি, দিয়ে এটা শেষ করব এবং দেখা যাক আজকে ভয়েস চেঞ্জ কতটা শেষ করা যায়, হয়তো হয়েও যাবে। রেকর্ডিংটা আরেকবার দেখে নিই। ঠিক আছে, চলো। তো এখানে আমি আর একটা ইনক্লুড করব, সেটা হচ্ছে যে মোরাল অব্লিগেশন। আমি এইখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? এইখানে লিখে দিচ্ছি। আর একটা এর মধ্যে দিয়ে আমরা প্র্যাকটিস করবো ইম্পারেটিভের মোরাল অব্লিগেশন, যেটা আগের দিন লিখিনি। নৈতিক বাধ্যবাধকতা, কর্তব্য আর কি, নৈতিক কর্তব্য, যেটাকে আমরা বলবো মোরাল অব্লিগেশন। এবার ভালো করে শুনবে, আমাদের এই যে পার্টগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে এই পার্টগুলো করছিলাম, তার মধ্যে V1 প্লাস অবজেক্ট হয়েছে। যেমন এই যে এইটা টাইপ 1 হয়েছে V1 প্লাস অবজেক্ট দিয়ে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যার মধ্যে অবজেক্ট থাকবে, এটা হয়েছে। যেমন তার ফর্মুলা আমরা বলেছিলাম কিভাবে তৈরি করব, লাভ থেকে তৈরি করেছিলাম LOVV। আর কি হয়েছে, আর টাইপ 2 হয়েছে লেট দিয়ে শুরু হয় এরকম ইম্পারেটিভ সেন্টেন্স, তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার আর একটা জিনিস, এই যে LOVVর এইখানটা একটু বলার আছে, তোমরা যদি নোট তৈরি করা হয়ে যায় ইনক্লুড করে নেবে। হ্যাঁ, কি ব্যাপারটা শোনো, কোনো ইম্পারেটিভ সেন্টেন্স তার মধ্যে যদি অবজেক্ট থাকে তাহলে তাকে আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব LOVVর রুলে। এছাড়াও আর একটা রুলে করা যায়, যেটা আগের দিন আমি স্কিপ করে গেছিলাম, সেটা আমি এখনই করে দিচ্ছি। কি বললাম, টাইপ 1, ঠিক আছে? টাইপ 1 এর এই যে LOVV কখন করব, যখন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অবজেক্ট পাবো। এবার এইভাবে করা যায়, দেখা গেল অপশনে এইভাবে দেয়নি, অন্যরকম ভাবে দিয়েছে, তাই আর একটা টাইপ আমি এটা, মানে এই টাইপেরই আর একটা পদ্ধতি আমি এটাকে লিখে দেবো মেথড 1। এই একটা পদ্ধতি গেল, আর একটা পদ্ধতি টাইপ 1 এর আমি করে দিচ্ছি এখানে, আগের দিন স্কিপ করে গেছে এটা, মেথড 2। 2 নম্বর পদ্ধতি কি, দেখো 2 নম্বর পদ্ধতি হচ্ছে, যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটা এরকম থাকে V1 প্লাস অবজেক্ট, এটা কিসে থাকবে, অ্যাক্টিভে, তাহলে এর প্যাসিভ কিন্তু এভাবে করা যায়, LOVV ছাড়াও এভাবে করা যায়। কি, প্রথমে অবজেক্ট আসবে, তারপর ইজ আমার, তারপরে একটু বি প্লাস V3, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। LOVV ছাড়াও এভাবে করা যায়, তাই পরীক্ষায় যদি দিয়ে দেয়, তাই আমাদেরকে এটাও করে রাখলাম, এটা ইনক্লুড করে নেবে টাইপ 1 এর মেথড 2। কিরকম, যেমন ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স, এর মধ্যে অবজেক্ট পেয়েছিলাম লেট দ্য ডোর বি ওপেন। এটা ছাড়াও আর রকম ভাবে করা যায়। কিরকম, প্রথমে আমি অবজেক্ট বসাবো, এই যে অবজেক্টটা, কি অবজেক্ট, কি খুলবো, দ্য ডোর, তাহলে চলো দ্য ডোর বসালাম, তারপরে ইজ দেবো, ডোরের পর ইজ হয়, তারপরে টু দেবো, তারপরে বি দেবো, তারপর V3 দেবো, ওপেন এর V3 ওপেন। এইটাও কিন্তু এই প্যাসিভ করা যায় এইভাবে, দ্য ডোর ইজ টু বি ওপেনড। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এই পদ্ধতিটা আগের দিন আমি স্কিপ করে গেছিলাম, এখানে আমি করিয়ে দিলাম, তোমরা তুলে নিও খাতায় সুন্দর করে। নেক্সট, আচ্ছা সবাই জয়েন হয়ে গেছে মোটামুটি। এবার দেখো, তাহলে আমাদের টাইপ 1 টাইপ 2 দুটো হয়েছে, এই যে টাইপ 3 করবে এবার ইম্পারেটিভে, তো হেডিং করব টাইপ 3। তো টাইপ 3 কোনটাকে করা যায় বলো তো? এবার করব আমরা উইদাউট অবজেক্ট, যেটা, বা এটা করে নিই সোজাটা, সবই সোজা। এটা হলো, এটা হয়েছে, আচ্ছা নেগেটিভ ইম্পারেটিভ, এটাকে ব্র্যাকেটে আমি এভাবে লিখে রাখবো, ডু নট প্লাস V1, এরকম স্ট্রাকচার থাকে। তো আমরা এটা করে নিই, V1 উইদাউট অবজেক্টটা করে নিই এইটা, তো এটাকে টাইপ 3 দিলাম, তাহলে লিখো V1 প্লাস উইদাউট অবজেক্ট, অর্থাৎ যখন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকবে না, তখন কিভাবে করব, তখন অর্থ অনুযায়ী করতে হবে। কিরকম,
যেমন ধরো ইম্পারেটিভ সেন্টেন্স যার মধ্যে অবজেক্ট নেই, এরকম উদাহরণ দেখি, গেট আউট, গেট আউট, তো এটা কি বেরিয়ে যাও, দেখো V1 দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট নেই, কে বেরিয়ে যাবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু কি বা কাকে বেরিয়ে যাবে আছে এসব কিছু নেই, তাহলে অবজেক্ট নেই, অবজেক্টহীন ইম্পারেটিভ সেন্টেন্স। আরো উদাহরণ দেখো, কাম ইন, তো দেখো কাম ভার্ব V1 দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু কাম ইন কোনো অবজেক্ট আছে, প্রবেশ, ভেতরে এসে কোনো অবজেক্ট আছে, অবজেক্ট নেই। তো এরকম শাট আপ, আরো উদাহরণ, শাট আপ, স্ট্যান্ড আপ, গো অ্যাওয়ে, তো এইগুলো দেখো এদের মধ্যে কোনো অবজেক্ট নেই, কিন্তু এরা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ কিভাবে করব, আমাদেরকে অর্থ অনুযায়ী প্যাসিভ করতে হবে। কিরকম, রুলটা হচ্ছে অর্থানুযায়ী, এভাবে লিখি, অর্থ অনুযায়ী করে নরমালি, অর্থ অনুযায়ী কি করতে হবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ বোঝায় তাহলে ইউ আর অর্ডারড হবে, ঠিক আছে, ইউ আর অর্ডারড টু, প্লাস যে ইম্পারেটিভ সেন্টেন্সটা থাকবে সেটা লিখে দেবো, ধরো গেট আউট, ঠিক আছে, তাহলে এটা আমরা কি করে দেবো, ইউ আর অর্ডারড টু দিয়ে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা মানে গেট আউট, কিন্তু এটা স্মল করে দেবো তখন, উদাহরণ পরে দিচ্ছি। আচ্ছা, যদি অনুরোধ বোঝায় তাহলে কি লিখবো, এটা সবাই জানি, আমরা ছোটবেলায় করেছি, এত ইজি দেবে না, তো যেহেতু করছি শেষ করে নিই এগুলো পরপর, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ইম্পারেটিভ সেন্টেন্সটা বসিয়ে দেবো। যদি দেখা গেল উপদেশ দিচ্ছে, ইউ আর অ্যাডভাইস, তবে বানানটা এইটা হবে এস, এখানে সি থাকলে নাউন হয়ে যায়, তাই অ্যাডভাইসের ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে এস হবে, এবার অ্যাডভাইস টু প্লাস ইম্পারেটিভ সেন্টেন্সটা। তারপরে আর করি, যদি এরকম বোঝায় কাউকে কোনো কিছুতে অ্যালাউ করছো, অ্যালাউ করলে কি বলবো, ইউ আর অ্যালাউড টু প্লাস ইম্পারেটিভ সেন্টেন্সটা। কাউকে দেখা গেল তুমি কমান্ড করছো, হ্যাঁ, ইউ আর কমান্ডেড, অর্থ অনুযায়ী তোমাকে এখানে আর কি বসাতে হবে প্লাস ইম্পারেটিভ সেন্টেন্সটা। কাউকে ধরো তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, ইউ আর ইনস্ট্রাক্টেড টু প্লাস ইম্পারেটিভ সেন্টেন্সটা, এরকম ভাবে আর কি, আর লিখলাম না, তো এই অর্থ অনুযায়ী এরকম করে করতে হবে। এবার কখনো আমি স্টার দিয়ে একটা জিনিস লিখে দিই, কখনো কখনো দেখা যায় অর্থ বুঝতে পারছো না, তাহলে কি করব তখন, তাহলে লিখে দিই, ইম্পারেটিভ সেন্টেন্সটির অর্থ বুঝতে না পারলে কি করব, ইউ আর টোল্ড বা আস্কড বা সেইড টু প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ইউ আর টোল্ড কিংবা আস্কড কিংবা সেড, ঠিক এইগুলো বসে যাবে, দিয়ে তারপরে টু, তারপরে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা লিখছো সেটা। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থ বুঝতে না পারো, যেটা আদেশ না অনুরোধ না উপদেশ না কি, অনুরোধটা ইজিলি বুঝে যাবে, কারণ অনুরোধ মানে প্লিজ আর কাইন্ডলি এই দুটো থাকবে, ঠিক আছে। তো এইটা তাহলে উদাহরণ আমরা করব, ধরো কাম ইন থাকলো, কাম ইন, এর ভয়েস চেঞ্জ কি হবে বলো, উত্তর দাও, এর ভয়েস চেঞ্জ কি হবে, লেট দিয়ে হবে না, কারণ অবজেক্ট নেই, You are requested. You are requested Sir, to come. you are ordered to come in. You are ordered. এইখানে এইখানেই গন্ডগোলগুলো পাচ্ছে, কেউ বলছো রিকোয়েস্ট, কেউ বলছে অর্ডার, এখানেই বোঝার আছে। কামিনে কোথায় অনুরোধ আসছে, কামিন, আমি প্লিজ কামিন বলেছি, তো প্রথম কথা অনুরোধ প্লিজ আর কাইন্ডলি ছাড়া না থাকলে আমি করবোই না, এটা মাথায় রাখবা। তো কামিনের সব থেকে কাছাকাছি বেস্ট হচ্ছে কামিন, কাউকে অনুমতি দিচ্ছি যে ভেতরে আসুন বা ভেতরে এসো,
ভেতরে আয়, কাউকে অনুমতি দিচ্ছি। আর অনুমতি দিচ্ছি মানে কি, কাউকে অ্যালাউ করছি। You are allowed. ইউ আর অ্যালাউড, এটাই বেস্ট। বুঝতে পারলে? তো এরকম ভাবে, যেমন গেট আউট, কাউকে আমি কি অর্ডার করছি, বেরিয়ে যাও এখান থেকে, তাই না? তো এক্ষেত্রে ইউ আর অর্ডার্ড, You are ordered to get out. গেট আউট। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, অনেক সময় অপশনে একটু কায়দা করছে দেখছি, জিটা ক্যাপিটালে রেখে দিচ্ছে আর একটাতে জি স্মলে রাখছে, তো যেটা স্মলে সেটা উত্তর হবে, কারণ একটা বাক্য চলছে, হুট করে কেন ক্যাপিটালে হবে, তাই না, বাক্যের মিডিলে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স পার্ট টাইপ 3 হয়ে গেল। এবার আমরা টাইপ 4 পড়বো। টাইপ 4 এর এইটা, এই যে এইটা পড়ে নিই, এখনই বললাম যেহেতু একবারে হয়ে গেছে, তবু আলাদা করে করেছি আমি। এই যে প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হবে এরকম ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে টাইপ 4 এ রাখছি। তো টাইপ 4, দেখো টাইপ 4 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই প্লিজ এই দুটো থাকতেই হবে, বা কাইন্ডলি। এবার আমি বলেছিলাম তোমাদের, দেখি মনে আছে কি না বলো তো, প্লিজ এবং কাইন্ডলির মধ্যে পার্থক্য কি? প্লিজ মানে দয়া করে, কাইন্ডলি মানে দয়া করে, কোথায় কখন ব্যবহার করব? স্যার প্লিজটা হচ্ছে রিকোয়েস্ট সাথে পড়ে, আর হচ্ছে কাইন্ডলি হচ্ছে মানে দুটোই দয়া। রিকোয়েস্ট, দয়া করে, দুটোই দয়া করে, দুটোই রিকোয়েস্ট। কখন ব্যবহার করব দুটোর ব্যাপার আছে, আমরা তো মানি না, কিন্তু নিয়ম আছে। কাইন্ডলিটা তো হচ্ছে এটা অ্যাডভার্বে। না না, ওটা না। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে প্লিজ বা কাইন্ডলি থাকলে প্যাসিভ করার সময় প্লিজ বা কাইন্ডলি উঠে যাবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ওই জন্য এটা আলাদা করে করিয়েছি। উঠে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স। বলছি, ওটা যেটা বললাম ওটা বলছি। ধরো তোমাকে দিল প্লিজ গো দিয়ার, দয়া করে সেখানে যাও, ঠিক আছে? তো তোমার কাজ হবে এখানে দেখা যে, দেখো বেশিরভাগজন আমরা এটাকে সোজা কথায় করে দিই ইউ আর রিকোয়েস্টেড টু, অবশ্যই ওটা হবে, কিন্তু একটা জিনিস দেখেও নেবা, যেমন ধরো পরের বাক্য আমি একটা লিখছি, প্লিজ ওপেন দ্য ডোর। তো প্রথম উত্তরটা করো প্লিজ গো দিয়ার, এটার মধ্যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর মধ্যে কোনো অবজেক্ট দেখো নেই, গো দিয়ার সেখানে যাও, কি যাও, কাকে যাও, আসছে না, মানে অবজেক্ট নেই আর কি। তো অবজেক্ট না থাকলে তখন এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর অবজেক্ট না থাকলে কিভাবে প্যাসিভ করব, যে ইউ আর রিকোয়েস্টেড বা অর্ডার এগুলো বসে। তো প্লিজ মানে দয়া করে বোঝাচ্ছে, তাই প্লিজ বা কাইন্ডলি থাকলে এগুলোকে উঠিয়ে দেবো, এদের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, যে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আছে লিখে দেবো। এটা তো করলাম, এটা কেন করলাম? অবজেক্ট নেই বলে। কিন্তু পরের বাক্য দেখো, প্লিজ ওপেন দ্য ডোর, কি খুলবো? দ্য ডোর, দরজা খুলবো, অবজেক্ট আছে। তো এটাকে তুমি দু রকম ভাবে করতে পারো। এক নম্বর হচ্ছে, আমরা জানি অবজেক্ট যখনই পেয়ে যাবো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে, তখন তার ফর্মুলা আগের দিন কি শিখেছিলাম? এলো বিভি, লেট দ্য ডোর, বি মানে বিইবি, এটা আগের দিন বলেছিলাম আর বলছি না এখন আর, ওপেনড। এটাও করা যাবে। আবার প্লিজ তুলিয়ে দিয়ে ইউ আর, কিন্তু এক্ষেত্রে প্লিজ উঠে যাবে, এক্ষেত্রে উঠে যাবে, এটা মাথায় রাখবা। ইউ আর, প্লিজের কোনো ভূমিকাই নেই, প্লিজ শুধু বলে দেবে যে এটা অনুরোধ বোঝাচ্ছে। প্লিজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে, ইউ আর রিকোয়েস্টেড টু, দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আছে বসিয়ে দেবো, ওপেন দা ডোর, ওপেন দা ডোর। দুটো পদ্ধতি করা যায়, ঠিক আছে, দুটোই ঠিক, কোনো ব্যাপার নয়। অবজেক্ট না থাকলে তোমাকে ইউ আর রিকোয়েস্টেড টু করতেই হচ্ছে আর কি, অবজেক্ট থাকলে তুমি না করতেও পারো, এলো বিভিও করতে পারো। এখন
প্লিজ আর কাইন্ডলির মধ্যে পার্থক্যটা কি? দেখো প্লিজ আর কাইন্ডলির মধ্যে পার্থক্য হচ্ছে প্লিজ বসবে, যখন প্লিজ বসবে তুমি তোমার থেকে যখন বয়সে ছোট কাউকে অনুরোধ করছো, যে তোমার ভাইকে বলছো যে এই প্লিজ একটু এক গ্লাস জল আন না, তো তুমি ভাইকে ছোট থেকে বলছো প্লিজ। কিন্তু যখন তুমি আমাকে বলবে স্যার প্লিজ এক গ্লাস একটু জল দেবেন, ঠিক আছে, তখন কাইন্ডলি। তো বড়দের ক্ষেত্রে কাইন্ডলি বলবে, ছোটদেরকে প্লিজ বলবে। এটা হচ্ছে প্লিজ আর কাইন্ডলির মধ্যে পার্থক্য, আর কিছু নেই। এবার দেখো অর্থাৎ জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে বা বড়দেরকে কাইন্ডলি। টাইপ 4 হলো, স্যার আপনি কি বললেন স্যার? প্লিজ তারপর কি ছোটদের ক্ষেত্রে, ছোটদের, হ্যাঁ হ্যাঁ, আর কাইন্ডলি কাইন্ডলি হচ্ছে বড়দের, বড়দের ক্ষেত্রে? হ্যাঁ। আচ্ছা টাইপ 4 হলো, এবার আমরা টাইপ 5 পড়বো। নেগেটিভ ইম্পারেটিভ, যেটা যেটা শুরু হবে স্ট্রাকচার এরকম, ডু নট, আর ভার্বের 1 নম্বর ফর্ম। তবে এইদিকে অবজেক্ট থাকতেও পারে, না থাকতেও পারে, সেটা কোনো ফ্যাক্ট নয়, ঠিক আছে। অবজেক্ট থাকলে তুমি নট দিয়েও করতে পারো, আর না থাকলে তুমি, তো অপশন কি দিচ্ছে দেখতে হবে। আমরা তো আর মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছি না যে আমাদের কি করতে হবে, আমাদেরকে তবুও হ্যাঁ আইসিডিএস সুপারভাইজার টাইপের যে এক্সাম গুলো হয় সেগুলোতে কিন্তু এরকম করতে হয়, হয়েছে মানে এমসিকিউ মানে লিখিত পরীক্ষা যে থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন দেখো এবার না স্যার, এই এখন ধরনের আইসিডিএস এমসিকিউ হয়ে গেছে। ওটা নয়, আইসিডিএস একটা পরীক্ষা হয় না গ্রুপ সি, মানে প্লাস ডাব্লিউবিসিএস এর গ্রুপ সি লেভেলের ভালো পরীক্ষা, মানে সুপারভাইজার। ওতে মেন পরীক্ষাটা দেখবা ডেসক্রিপটিভ ছিল, এবং ওখানে দেখলাম মেক সেন্টেন্স করতে দিয়েছিল, হ্যাঁ ভয়েস চেঞ্জ করতে দিয়েছিল, ওই পরীক্ষাটার কথা বলছি, আর বাকিগুলো তো এমসিকিউ। এবার দেখো ধরো তোমাকে দিল ডু নট রান ইন, ওহ সান করছে, ঠিক আছে। তো বিভিন্ন রকম ভাবে করা যায়, এগুলো অর্থ অনুযায়ী তোমাকে অপশন দেখে দেখে করতে হবে। তবে একটা নিয়ম রাখবে, প্যাসিভ করছো যখন তখন রুলটা ফলো রাখতেই হবে, যে বি ভার্ব ভি থ্রি এগুলো আসবেই, না সেটা হবে না। দেখো যেমন এটা অ্যাক্টিভ আছে, বি ভার্ব নেই বা ভি থ্রি নেই, তো ডু নট রান ইন দ্য সান মানে হচ্ছে রোদে দৌড়াদৌড়ি করো না, তো এটা নেগেটিভ সেন্টেন্স, অবভিয়াসলি নেগেটিভ সেন্টেন্স। তো এক্ষেত্রে তুমি কি করতে পারো, এক্ষেত্রে তুমি করতে পারো ইউ আর টোল্ড, ডু নট কে তোমাকে করে দিতে হবে নট টু, তাহলে আমি এখানে স্টার্ট দিয়ে লিখে দিলাম ডু নট হয়ে যাবে নট টু, ঠিক আছে। ইউ আর টোল্ড নট টু রান ইন দ্য সান, কারণ ভার্বের আগে এই যে ভার্বের আগে নট আসবে না, ভার্বের আগে একটা টু আসবে, মানে প্রিপোজিশন আসবে, ভার্ব নট কে নেবে না, ওই জন্য নট এইদিকে চলে আসবে আর তোমার টু চলে আসবে এই সাইডে। ইউ আর টোল্ড নট টু রান ইন দ্য সান, কখনো কখনো টু নট ডাকবা অপশনে, বা নট টু, কখনো কখনো নট টু দেখবা, তো সবসময় নট টু কে ফলো করবা, মাথায় রাখবা। এটা হলো, অথবা এই প্রশ্নটা এরকম করে দিতে পারে, মানে উত্তরটা এরকম দিতে পারে, ইউ আর ফরবিডেন, ফরবিডেন, এটা ভি থ্রি, এটার মানে হচ্ছে নিষেধ করা, তোমাকে নিষেধ করা হচ্ছে, তো এটা কি ওয়ার্ড, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে নেগেটিভ ওয়ার্ড যখন চলে এলো, আর নট তুমি পাবে না এই ক্লজে, ঠিক আছে। তাহলে এখানে ইউ আর ফরবিডেন টু রান ইন দা সান, তোমাকে নিষেধ করা হচ্ছে রোদে দৌড়াদৌড়ি করতে। তাহলে এখানে কিন্তু টু ফরবিডেন দিয়ে যদি দেওয়া থাকে বা তুমি করো, তাহলে কিন্তু আর নট পাবে না, মাথায় রাখবে এটা। টোল্ড যেহেতু হ্যাঁ বাচক, এটা পজিটিভ ওয়ার্ড, তাই নট পেলাম, কিন্তু ফরবিডেন নেগেটিভ ওয়ার্ড, এর ভেতরেই নট ভরা আছে, তাই আলাদা করে ফরবিডেন নট টু করা যাবে না। এখানে যদি কখনো অপশনে নট থাকে কেটে দেবে, মানে ভুল আছে, এখানে নট হবে না, ইউ আর ফরবিডেন টু রান ইন দা সান, ঠিক আছে। অর্থাৎ আমরা কি করলাম, দাঁড়াও, নেগেটিভ ইম্পারেটিভ বা ডু নট দিয়ে যে অ্যাক্টিভ
ভয়েসটা থাকছে ডু নট প্লাস ভি1 দিয়ে যে অ্যাক্টিভ ভয়েসটা করছি মানে আছে তার প্যাসিভ করছি কিভাবে, দুটো পদ্ধতিতে। হয় তোমাকে করতে হবে ইউ আর টোল্ড নট টু প্লাস ভি1, এই হ্যাঁ ভি1 বলবো না, নট টু প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বললেও তো আবার ভুল হয়ে যাবে, কারণ ডু নট উঠে যাবে, ভি1 দিয়ে শুরু হবে, ভি1 প্লাস আদার ওয়ার্ড। এটা ব্র্যাকেটে লিখে দেবো ডু নট উঠে নট টু, ডু নট উঠে যাবে। আর হতে পারে এরকম করে ইউ আর ফরবিডেন টু প্লাস ভি1 প্লাস ওডব্লিউ, এখানেও কি হবে ডু নট উঠে যাবে। এই দুটো রুল। আর যদি তোমাকে এরকম দেয়, দেখা গেল ইম্পারেটিভ নেগেটিভ যে ইয়েটা সেন্টেন্সটা দিয়েছে, ডু নট দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয়েছে তার অবজেক্ট আছে, তো তখন এরা ওইভাবে না করতেও পারে, তখন তোমাকে লেট দিয়েও করতে পারে, এল ও বিভি। তখন কি করবা, একটা নট লাগিয়ে দেবা, এল ও বিভির মাঝে একটা নট লাগিয়ে দেবা, ওই অবজেক্টটা বাদ গেল না, যেহেতু না বাচক একটা নট নিয়ে চলে আসবা। এল ও বি ভি, এটা ভি মানে ভি3 আর এটা ও মানে অবজেক্ট, ঠিক আছে। এদিকে নট চলে এসছে, মানে এল ও বিভি নিয়মেই হবে, একটা নট তোমাকে আনতে হবে। কখন, যদি তোমার হ্যাঁ মানে অবজেক্ট চলে আসে, যেমন কি রকম উদাহরণ দেখো, ডু নট মানে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অবজেক্ট চলে আসবে যখন নেগেটিভ বোঝাবে, ডু নট ওপেন দ্য ডোর। তো তুমি এটাকে তিন রকম ভাবে করতে পারো। কিরকম, ইউ আর টোল্ড, আস্কড হতে পারে, হ্যাঁ টোল্ড যেখানে থাকবে সেখানে আস্কড হতে পারে, সেড হতে পারে, যেকোনো একটা থাকবে। নট টু, ডু নট উঠে পালাবে, ওপেন দ্য ডোর। অথবা কি করব, ইউ আর ফরবিডেন, তোমাকে নিষেধ করা হচ্ছে, ঠিক ডু নট উঠে পালাবে, শুধু টু বসবে এক্ষেত্রে, টু ওপেন দ্য ডোর। এটা লিখে দিই, ডু নট উঠে নট টু বসবে, আর এটা লিখে দিই ডু নট উঠে টু বসবে, নটটা বসবে না, তাহলে জিনিসটা সুন্দর নোট হয়ে গেল, বুঝতে পেরেছো। আর একটা কি লিখলাম, আর একটা গেলাম, এটা বাদ চলে গেল, ওয়েট ওয়েট ওয়েট, আর এক রকম উপায়ে করতে পারবো, কি দিয়ে, লেট দিয়ে, লেট নট দ্য ডোর, মনে পড়ছে তো, এল ও বিভি, এদিকে এল বসলো, এদিকে অবজেক্ট, তারপর বি, বি ভি3, ওপেনের ভি3 কি ওপেন, শুধু এক্সট্রা কি লেগে গেল, একটা নট লেগে গেল, লেট নট দ্য ডোর বি ওপেন। কারো কোনো সমস্যা আছে, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তিনটেই দিতে পারে অপশনে, যেটা দেবে সেটা করবে। বোঝা গেল। আর একটা টাইপ পড়ে রয়েছে ইম্পারেটিভের, হ্যাঁ স্যার। ইম্পারেটিভ এখনই শেষ হবে, দেখো ইম্পারেটিভ এখনই শেষ হবে, ঠিক আছে। টাইপ কত হলো, 5 হলো। টাইপ 6 মোরাল অব্লিগেশন, এটা পড়ে রয়েছে। টাইপ 6 মোরাল অব্লিগেশন, নৈতিক কর্তব্য আর কি। হ্যাঁ, তো এটা 4 মেথডস, 4টে পদ্ধতিতে করা যাবে, অপশনে যেটা থাকবে সেটা করবে। উদাহরণ দিয়ে একবারে দেখাচ্ছি, হেল্প দা পুয়ার, গরিবদেরকে সাহায্য করো, তো এটা আমাদের নৈতিক কর্তব্য।
এটা অ্যাক্টিভে আছে কারণ বি ভার্ব নেই, V3 নেই। তাহলে এর প্যাসিভ মেথড 1 M1 এক নম্বর মেথড দেখো কি করব, যেটা আমাদেরকে উপদেশ দিচ্ছে, গরিবদেরকে সাহায্য করার উপদেশ দিচ্ছে, তাহলে আমি এটা লিখতে পারি না, ইউ আর অ্যাডভাইজড টু হেল্প দা পুয়ার। এটা একটা মেথড 2। 2 নম্বর মেথড করতে পারো তুমি, দেখো হেল্প দা পুয়ার কাদেরকে সাহায্য করব, কি বা কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বের হয়, এদিকে অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের, তাহলে LOBV ফর্মুলা, লেট দা পুয়ার, LOB, বি মানে BEB, আর V3 হেল্প কে 3 নম্বর ফর্ম করে দাও হেল্প, লেট দা পুয়ার বি হেল্প, এটাও করা যাবে, এটাও যাবে, এটাও যাবে। মেথড 3, মেথড 3 হচ্ছে যে তুমি দেখো তোমাদের বলেছিলাম না একটু আগে, যেটা যেটা স্কিপ করে গেছিলাম, যে LOBV-র 2 নম্বর মেথড করা যায়, কি মেথড, অবজেক্ট প্রথমে চলে আসবে, দা পুয়ার, আজকে যেটা শুরুতেই করালাম হলো, এবার ইজ এম আর বসবে, অনেক একজন তো গরিব নয়, সমস্ত গরিবদের কথা বলছে, তাই আর হলো দা পুয়ার আর, তারপর টু দেবো, তারপর বি ভার্ব দেবো, তারপর V3 দেবো হেল্প, দা পুয়ার আর টু বি হেল্প, এটাও করা যাবে। মেথড 4, 4 নম্বর পদ্ধতি দেখো, 4 নম্বর পদ্ধতিতে আমাকে কি করব, এটা হচ্ছে যেহেতু উচিত কর্তব্য বোঝাচ্ছে, তাই আমি এটা করব, শুড আনবো, দা পুয়ার শুড মানে উচিত, শুড বি হেল্পড, ঠিক আছে, শুড বি হেল্পড, বাস কমপ্লিট, এটাও করা যাবে। অর্থাৎ এটা কি করলাম, অবজেক্ট নিয়ে এলাম, তারপরে একটা শুড নিয়ে এলাম মডেল, যেহেতু উচিত বোঝাচ্ছে, শুড সবসময় বি ভাব কি নাই, BEB নাই, তার V3 করলাম, এই তো বুঝতে পারলে, এটা লাস্ট মেথডটার কথা বললাম। মোরাল অব্লিগেশন এটাও কমপ্লিট হয়ে গেল, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে এটা কমপ্লিট হলো। এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা অ্যাসার্টিভে শিখেছি, তারপরে আমি ইম্পারেটিভটা ধরে নিয়েছিলাম, তো আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ কি তোমাদের শিখিয়েছি বলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেছি, এসএমও কিছু এরকম এসএমও না, বেশ, এবার লিখবো তাহলে, ইম্পারেটিভ কমপ্লিট, অ্যাসার্টিভের আরেকবার আরেকটা জায়গায় আসবো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ শিখবো। আবার অ্যাসার্টিভের প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অন্য সেন্টেন্স মানে ইম্পারেটিভের বা ইন্টারোগেটিভের আলাদা করে প্যাসিভ থেকে অ্যাক্টিভ শেখার প্রয়োজন নেই, এই অ্যাসার্টিভটা শিখলে মাথায় আর কি চলে আসবে, একটা তো বি ভাব V3 থাকলে প্যাসিভ, না থাকলে অ্যাক্টিভ। তো যাই হোক, চলো দেখো এবার কি বলছে, এটা পুরো আলাদা রকম ভাবেই করাচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্স ব্র্যাকেটে প্যাসিভ টু অ্যাক্টিভ। তোমাদেরকে এগুলো এত ডিটেলে করাচ্ছি, কিন্তু প্রশ্ন যখন করেছিলাম দিয়েছিলাম যে এত কোনো প্রয়োজনই হবে না, হ্যাঁ এত কিছু করার প্রয়োজনই হবে না, কিন্তু শিখে রাখতে হবে আর কি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম মনে রাখবে। কোনো ট্রিক, এই ট্রিকটা দিয়ে বললে তোমরা বুঝতে পারবে না, কারণ এই জায়গাটা চেনো না, আমি আমার জায়গার নাম দিয়ে ট্রিকটা বানাই। তো আপাতত তোমরা এইটুকু মনে রাখো, তোমরা নিজেরা ট্রিক বানিয়ে নিও, SMO, হ্যাঁ তোমাদের মতো করে এর ফুল ফর্ম বানিয়ে নিও নিজের মতো করে আর কি, মানে একটা গল্প বানিয়ে নিও আর কি, এর ফুল ফর্ম তো আছেই, এস মানে সাবজেক্ট, রুল বলছে আর কি, হ্যাঁ এস মানে সাবজেক্ট, এম মানে মেন ভার্ব, ও মানে অবজেক্ট। SMO, বা তোমরা এরকম সুমো লিখবা, দিয়ে ওটাকে কেটে দেবা, যেটা তোমাদের মনে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, আমি যেখানে এই মুহূর্তে রয়েছি আর কি, এই মুহূর্তে যেখানে রয়েছি মুর্শিদাবাদ জেলার, আমাদের জায়গার নামটা হচ্ছে সালার, SALAR সালার, এটা হচ্ছে জায়গা নাম। তো ছেলে মেয়েদেরকে আমি যখন শেখাই গল্পটা কি, যে তোমরা তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ জিয়াউল স্যারের কাছে শিখে গেছো, তো জিয়াউল স্যারের কাছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখে গেছো, কিন্তু পরীক্ষা দিয়েছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এবার তাহলে তোমরা কি বলবা, তাহলে শিখতে গেলে কোথায় যাবা, আবার জিয়াউল স্যারের কাছে যেতে হবে, আর জিয়াউল স্যারের বাড়ি কোথায়, না সালার, সালার কোথায় অবস্থিত, মুর্শিদাবাদ জেলায়, আর যদি না যাও পরীক্ষায় কত পাবা, 0 পাবা। এই ট্রিকটা আর কি বলি তোমাদের, তোমরা বুঝতে পারবে না বলে বলিনি, তো বলেই দিলাম।
এস ফর সাবজেক্ট, এম ফর মুর্শিদাবাদ, সরি এম ফর মেন ভার্ব, ও ফর অবজেক্ট, এরকম আর কি কেস। তো দেখো কিভাবে করব। ধরো অ্যাসার্টিভের একটা প্যাসিভের উদাহরণ নিই। দে না লিখে লিখি, the books were sold by them। তো ফার্স্ট তোমার কাজ হচ্ছে দেখা এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো দেখো দিয়ে বুঝতে পারছো বি ভার্ব আছে, V3 আছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভে আছে। প্যাসিভ থেকে কোথায় যাব? অ্যাক্টিভে। প্যাসিভ বাই থেকে বাই বলো কি বলছো? ভিতরে এখানে বাই মানে কেনা নয় না? না না, এটা এই বাই মানে দ্বারা, তাদের দ্বারা। তো এটা প্যাসিভে আছে, ঠিক আছে, কারণ বি ভার্ব আছে, V3 আছে। বাই দেখে কখনো প্যাসিভ বিচার করবে না, এটা তো প্রথম দিনেই বলেছি। হ্যাঁ, তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাও। এবার দেখে নাও সেন্টেন্সটা কিসের, কারণ সেন্টেন্সটাও ম্যাটার করে। শেষে ফুল স্টপ আছে, আর কি বিক্রি কথা বলছে? বই বিক্রি, মানে বাক্যের সাবজেক্টও আছে। তো সাবজেক্ট থাকবে, ফুল স্টপ থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ তো শিখেছি, ও টিভি নিবি বস, এটা শিখেছি। কিন্তু এবার তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ যেতে বলেছে, তাহলে কোথায় যাব? না সালার যাব। সালার কোথায়? মুর্শিদাবাদে। না না গেলে কি হবে? 0 পাবো, এরকম আর কি। তো প্রথমে কি হবে? সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট বের করার রুল কি? সাবজেক্ট বের করার রুল হচ্ছে তোমার ভার্বকে কে বা কারা বা কাদের এসব দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সাবজেক্ট পাবো। তাহলে বলো, কে বিক্রি করেছে? দেম, তারা বিক্রি করেছে। কে বা কারা বিক্রি করেছে? তারা বিক্রি করেছে। তাহলে দেম প্রথমে বসবে, কারণ প্রথমে আমার সাবজেক্ট চাই। তাহলে এখানে দে বসে গেল, দেম এদিকে এসে দিয়ে হয়ে গেল। এবার রুল অনুযায়ী এম ফর কি? মেন ভার্ব বসাবো। মেন ভার্ব বসাতে গেলে তুমি কার কাছে যাবে? টু বি ভার্বের কাছে। টু বি ভার্ব ওয়্যার কোন টেন্সে হয়? পাস্ট টেন্সে হয়। তার মানে মেন ভার্বটা কোন টেন্সে করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। সোল্ড এর পাস্ট টেন্স মানে V2, V2 কি? সোল্ডই হয়, তাই বসে গেল। ও ফর কি? অবজেক্ট। অবজেক্ট বার করতে গেলে কি দিয়ে প্রশ্ন করতে হয়? কি বিক্রি করেছে? দা বুকস, দে সোল্ড দা বুকস, হয়ে গেল প্যাসিভ থেকে অ্যাক্টিভ। বুঝতে পারছো? রুল অনুযায়ী হবে, অপশন থাকলে তো রুলের কোনো বালাই নেই। স্যার এটা একবার বলুন না। বলবো, আরো উদাহরণ দেবো, বলবো। বলছে রাইস ইজ ইটেন বাই আস, এটা প্যাসিভ করতে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তাই তোমার প্রথম কাজ দেখা এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। তুমি দেখতেই পাচ্ছ বি ভার্ব আছে, ইটেড ইটেন, V3 আছে, প্যাসিভে আছে, তাহলে তোমাকে অ্যাক্টিভে যেতে হবে। এবার এটা কোন সেন্টেন্স দেখে নাও, লাস্টে ফুল স্টপ আছে, আর সাবজেক্ট ও ভার্বের আগে একটা সাবজেক্টও বসেছে, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভের রুল কি বললাম? এসএমও। কি করে এসএম হলো আমি গল্পটা বললাম, আর বলছি না। তো এস মানে কি? সাবজেক্ট। এর প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট বসাতে গেলে কি করতে হয়? মেন ভার্বকে প্রশ্ন করতে হয় কে বা কারা দিয়ে। তাহলে রাইস ইজ ইটেন বাই আস, ভাত খাওয়া হয়েছে আমাদের দ্বারা। তাই তুমি প্রশ্ন করো, উই হবে এটা স্যার। মেন ভার্ব। হ্যাঁ, কে ভাত খেয়েছে একে প্রশ্ন করো, আমরা। আস এইদিকে এসে সাবজেক্ট হিসাবে কি হয়ে যায়? উই হয়ে যায়। এর জন্য উই। প্রোনাউন চ্যাপ্টারটা পড়েছি। এবার এম ফর মেন ভার্ব। মেন ভার্ব বসাতে গেলে তুমি যাবে কার কাছে? টু বি ভার্বের কাছে, যেটা টু বি ভার্ব উই আছে। ভার্ব। ওকে, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্স মানেই কিন্তু, যারা টেন্স পড়েছো আমার কাছে তারা তো জানো প্রেজেন্ট টেন্স মানেই হচ্ছে V1 বা V5। আর দেখছো V5। তো একটার সাথে, হ্যাঁ, একটার সাথে আর একটা লিঙ্ক আছে। তো যারা ক্লাসগুলো আগের করনি তাদের ক্ষেত্রে তো একটু গন্ডগোল লাগবেই। তো প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আছে, তার মানে মেন ভার্বটা প্রেজেন্ট টেন্স হবে। আর প্রেজেন্ট টেন্স মানে V1 বা V5। তাহলে ইটেনের V1 বা V5 হবে। V1 কখন হয়? এখানে থার্ড পারসন, হ্যাঁ, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে V5 হতো, এস বাই এস যোগ হতো। যেহেতু এটা ফার্স্ট পারসন তাই কোনো প্রশ্নই নেই, V1 হবে। ইটেনের V1 ইট। এবার অবজেক্ট বসাবো। অবজেক্ট বসাতে গেলে মেন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি খায়? রাইস, উই ইট রাইস, কিন্তু এটা স্মল লেটার হবে, তাই তো? এটাই হচ্ছে। এবার আমি অন্য কিছু দিয়ে করাচ্ছি। এবার স্যার আরেকটা এক্সাম্পল স্যার। দেবো। এবার অন্য কিছু দিয়ে করাচ্ছি। প্রেজেন্টের হলো, পাস্টের হলো, এবার পারফেক্টের দিই, উদাহরণ দিই। দা পেন হ্যাজ, চলো
একটা জিনিস মনে পড়েছে, লিখে রাখি, নাহলে আবার এটা স্কিপ হয়ে যাবে। লিখে রাখি, একটু পর করাবো। উইদাউট ডুয়ার, ঠিক আছে। দেখো, উই ইট রাইস, এটা হয়ে গেল। আছে দ্য পেন হ্যাজ বিন সোল্ড বাই মি, পেনটা আমার দ্বারা বিক্রি করা হয়েছে। তাহলে আগে তোমাকে দেখতে হবে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। দেখো এটা প্যাসিভে আছে, কারণ দেখো বি ভার্ব আছে, V3 আছে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা একবার চেক করে নাও। দেখো ফুল স্টপ আছে আর বাক্যের শুরুতে সাবজেক্ট আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্যাসিভ থেকে অ্যাক্টিভের রুল কি? SMO। এস মানে সাবজেক্ট, সাবজেক্ট বার করতে গেলে ভার্ব, মেন ভার্বকে প্রশ্ন করতে হবে কে দিয়ে? কে বিক্রি করেছে? বাই মি, আমি বিক্রি করেছি। তাহলে মিটা এইদিকে এসে আই। মেন ভার্ব বসাতে গেলে কার কাছে যাবো? টু বি ভার্বের কাছে। কিন্তু এক্ষেত্রে একটু মনে রাখবে, হ্যাঁ, হ্যাজ হ্যাভ এর ক্ষেত্রে, ওই জন্য আমি চার রকম হয়, চার রকমই করে দিচ্ছি। যখনই কোনো বাক্যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে, হ্যাজ থাকবে। হ্যাজ মানে মনে রাখবে পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্সে হ্যাজও হতে পারে, হ্যাভও হতে পারে। আয়ের পর হ্যাভ হবে, এটা বসিয়ে দেবে আগে, তারপর মেন ভার্বের গল্প, ঠিক আছে? এটা এক্সট্রা মনে রাখবে। হ্যাজ থাকলে এটা হ্যাজও হতে পারে, হ্যাভও হতে পারে। যেহেতু এখানে আই এসছে তাই এখানে হ্যাভ হলো, ঠিক আছে? কিন্তু কখনো হ্যাড হবে না, হ্যাড মানে পাস্ট টেন্স হয়ে গেল, ঠিক আছে? তো আই হ্যাভ, এবার মেন ভার্বটা বসাবো। মেন ভার্ব সবসময় জানো হ্যাজ হ্যাভ এর পর মেন ভার্ব অলওয়েজ V3 হয়। তাহলে এখানে মেন ভার্ব V3 সোল্ড, এটাই বসে গেল। এবার অবজেক্ট, কি বিক্রি করেছি আমি? দ্য পেন, আই হ্যাভ সোল্ড দ্য পেন, হয়ে গেল। ক্লিয়ার? কন্টিনিউয়াস টেন্স দিয়ে দেখাচ্ছি এবার। শুধু এই জায়গাটা শুধু তাহলে তোমরা মনে রাখবে যে হ্যাজ থাকলে এখানে হ্যাজও হতে পারে, হ্যাভও হতে পারে। মেন ভার্ব বসাবার আগে এটাকে বসিয়ে নিতে হবে। কি করে বুঝবো? তার জন্য অবজেক্টটা এসে সাবজেক্ট বেরিয়ে হয়ে যাবে, সে বলে দেবে এখানে কি হবে। আই বসলে বলে হ্যাঁ বলো, হি হলে হ্যাজ হতো। ক্লিয়ার? এবার দেখো, এবার ধরো দিল দ্য ফোন had been bought by রিমা। প্যাসিভে আছে, বিভার আছে, V3 আছে, SMO একই রুল। সাবজেক্ট বার করি, তাহলে কে ফোনটা কিনেছিল? রিমা কিনেছিল, বাই রিমা আছে, দেখো রিমা, তাহলে রিমা সাবজেক্ট বসে গেল। এবার আমি কি বললাম তোমাদের? মেন ভার্ব বসাবার আগে SMO মানে মেন ভার্ব বসাতে হবে। মেন ভার্ব বসানোর আগে হ্যাড যেহেতু আছে, তাই হ্যাডের জন্য কোনো গল্পই নেই, যে আসুক না কেন হ্যাড হবে। হ্যাভ হ্যাভ থাকলে হ্যাভ হ্যাজ এর মধ্যে লড়াই হতো, কিন্তু হ্যাড থাকলে আর দেখার দরকারই নেই, কারণ পাস্ট টেন্সে আছে। হ্যাড V2 তেই থাকবে, এ কোনো চেঞ্জ হবে না। হ্যাডের V2 হ্যাডই হবে, সে রিমা বসুক বা আমি বসি, উই বসি, যেই বসি না কেন। এবার মেন ভার্ব বসাতে গেলে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পর মানে হ্যাভ ভার্বের পর V3 বসে। এখানে V3 V3 বসে। অলরেডি দেওয়াই আছে, V3 অলরেডি দেওয়াই আছে, কারণ প্যাসিভে V3 হয়, V3 দেওয়াই আছে। এবার অবজেক্ট কি কিনেছে? দ্য ফোন, রিমা হ্যাড বট দ্য ফোন। এবার আমি এখানে এরকম থাকতে পারে দ্য ফোন হ্যাড বিন বট বাই রিমা ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে এটা লাস্টে আছে, লাস্টেই বসবে। যেগুলো এক্সট্রা সেগুলো এক্সট্রা গুলো লাস্টেই বসবে। মেন জিনিসগুলো আগে করে নেবো রুল অনুযায়ী, ওকে? আরেকটা দেখো কন্টিনিউয়াস টেন্স দেখা, এবার এটা পারফেক্টলি কমপ্লিট করলাম। দ্য ফিশ ইজ বিং কট বাই মি, ঠিক আছে? দেখো প্যাসিভে আছে, কারণ বি ভার্ব, এই যে বি ভার্ব V3, তাহলে SMO, ফিশটা আমার দ্বারা ধরা হচ্ছে, এরকম বলতে চাইছি। কে ধরছে? আমি, আই হলো। এবার আমরা এইখানটায় দেখবো কন্টিনিউয়াস টেন্সটা, খেয়াল করবে এইখানটায় এ বলবে যে এখানে কি বসবে, ঠিক আছে? বা তুমি এরকম করে দেখতে পারো বিং কার জন্য বসে? বিং বি ভার্ব কখন বসাই? বিং বি ভার্ব বসাই আমি যখন কন্টিনিউয়াস টেন্স হয়, ভার্বের আইএনজি থাকে। কোন ভার্বের? এর পাশে যে আছে, এই যে V3 হয়েছে, এ কি হবে? V4 হয়ে যাবে। তাহলে এটা কি হবে? ক্যাচিং। কিন্তু আমরা জানি সাবজেক্টের পর কটের V4 কি গো? কট থেকে আগে ক্যাচে আসতে হবে, ক্যাচ কট কট, কারণ ভার্বের আইএনজি V1 এর সাথে লাগে। ক্যাচিং লিখলাম। এবার কখনো সাবজেক্টের পর ডাইরেক্ট V4 বসে না, ওই জন্য এই ইজ বলে দেবে একটা হেল্পিং ভার্ব। কি হেল্পিং ভার্ব চাই? প্রেজেন্ট টেন্সের, কারণ অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে হয়। তাই আই এর পর কি হলো? আই অ্যাম ক্যাচিং। এবার কি ধরছি? অবজেক্ট দ্য ফিশ, হয়ে গেল, বোঝা গেল?
যদি এরকম করে না বুঝতে পারো দেখো আমি আরেকম ভাবে বলছি। কি রকম? দ্য ফিশ ইজ বিং কট বাই মি, কে ধরছে মাছ? আমি ধরছি, সাবজেক্ট আই চলে এলো। এবার তুমি কি দেখবা, যেমন পারফেক্টে দেখলা তেমন এটা কন্টিনিউয়াস টেন্স বিং থাকলে দেখবা যে এখানে ইজ আছে, তার মানে এখানে হয় অ্যাম বসবে বা ইজ বসবে বা আর বসবে, কারণ প্রেজেন্ট টেন্স, তার আয়ের পর অ্যাম বসালা। হলো। এবার স্যার প্যাসিভ থেকে, কন্টিনিউয়াস টেন্সে কি এই নিয়মটাই হবে? হ্যাঁ, এবার প্যাসিভটা, এবার বিং আছে যেহেতু, বিং মানে সব সময় ভার্বের আইএনজি কে প্রকাশ করে, কন্টিনিউয়াস টেন্স কে প্রকাশ করে, এটা মাথায় রাখতে হবে। এবার প্যাসিভে তো আর বি ভার্ব থাকতে পারে না, তাই বিং উঠে পালিয়ে গেল এবং বলে গেল এখানে যেটা বসাতে হবে সেটা কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি, ভার্ব কোন ভার্বটার? মেন ভার্বের আইএনজি। ক্যাট কট কাট কি থেকে তৈরি হয়? ক্যাচ থেকে তৈরি হয়, ক্যাচের আইএনজি ক্যাচিং, আই এম ক্যাচিং। এবার কি ধরছি? দা ফিশ। উত্তর সেই একই আসবে, তুমি কিভাবে করবা তোমার ব্যাপার। আচ্ছা, পরের টাইপ প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাসার্টিভ শিখলেই হয়ে যাবে, বাকিগুলো এমনি নরমালি হয়ে যাবে। ঠিক আছে, এবার শোনো, এবার যেটা ওই অ্যাসার্টিভের টাইপে ওখানে যদি নোট না লিখে থাকো তাহলে অ্যাসার্টিভের টাইপের ওখানে লিখতে পারো বা এটা আলাদা করে লিখতে পারো। প্যাসিভ অফ মোডালস করিয়েছিলাম যদিও মনে হয়, যাই হোক আরেকবার এখানে আলাদা করে করে দিই। হেডিং হবে প্যাসিভ অফ মোডালস। মোডালস কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, তাই না? লিখলাম না? তো এই মোডালস এর প্যাসিভ কি হবে? তাহলে আগে প্যাসিভ একটা বাক্য মোডালস এর লিখি। আচ্ছা আচ্ছা, একটা কাজ, ঠিক আছে, অ্যাক্টিভ লিখি, তারপর প্যাসিভ শিখবো, তারপর আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ শিখবো। যেমন বললাম হি ক্যান ডু দা জব, সে জবটা করতে পারে। হলো। অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা অ্যাকচুয়ালি, এটা অ্যাসার্টিভই মডাল যেহেতু এক্সট্রা এসছে বলে আমি আলাদা করে করে দিচ্ছি। হ্যাঁ, ওটিভি বাস, দেখো এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে কারণ বি ভার্ব নেই, ভি3 নেই, তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ আছে, সাবজেক্ট আছে, তাহলে ওই একই নিয়মেই হবে, ও টিভি বাস, শুধু মডালসটা বসবে এক্সট্রা। তাহলে চলো অবজেক্ট বার করি। মেন ভার্বকে প্রশ্ন করে অবজেক্ট বের হয়, সে কি করতে পারবে? পারে জব, দা জবটা অবজেক্ট, তাহলে প্রথমে বসে গেল দা জব। টু বি ভার্ব বসাবার আগে এই জায়গাটাই বোঝা আছে, হ্যাঁ, এই যে টু বি ভার্ব বসাবার আগে এইখানে যে মোডালসটা থাকবে সেটাই বসে যাবে, বসিয়ে দেবা। এবার টু বি ভার্ব, টি ফর টু বি ভার্ব বসাবা। আর মোডাল অলওয়েজ টু বি ভার্ব নাই, বিইবি, এই বি ভার্বটা নাই, অন্য কিছু নাই না। হলো। এবার ভি মানে ভি3, ডু, ডিড, ডান। বি মানে বাই, হিটা কি হয়ে যাবে? হিম। হয়ে গেল মোডালের প্যাসিভ। স্যার এটা আগে একটু বলুন না। আর একবার বলতে বলতে একই নিয়ম ওটিভি বাসের, শুধু যেই মোডালসটা থাকবে ব্যবহার হবে বাক্যে সেই মোডালসটা বি ভার্বের আগে নেমে পড়বে, মানে সাবজেক্টের পরে আছে পরেই বসবে, এরকম। যেমন দেখো, তবে হ্যাঁ আর একটা উদাহরণ দিয়ে বলি তোমাদের, দাঁড়াও আর একটা অন্য কিছু দিই। হি মে, সেটা করতে পারে, টেক ইট, সেটা নিতে পারে, মেটা মোডালস। ঠিক আছে, দেখো অ্যাক্টিভ আছে, এখান থেকে প্যাসিভে যেতে হবে কারণ বি ভার্ব নেই, ভি3 নেই। সেটা করতে পারে, কি করতে পারে? নিতে পারে, কি নিতে পারে? এটা ইট, অবজেক্ট। প্রথমে অবজেক্ট বসে গেল ওটিপি, এই যে ওটিপি বস, এটাই বলছি কিন্তু, হ্যাঁ, তাহলে ইট বসে গেল। এবার এই যে মডালসটা যেটা এক্সট্রা এসছে না, এই মডালসটা এই পাশে বসে যাবে আর কি, নেমে যাবে, 2 সেকেন্ডে সাবজেক্টের পরেই বসে যাবে। এবার মডালের এটা এই জন্য একে বলছি মডালের প্যাসিভ। আর মডালের প্যাসিভ মানে একটা বি ভার্ব আসবে, মডাল অলওয়েজ প্যাসিভ করতে গেলে বি ভার্ব লাগবে, বি ভার্ব, তাই বিইবি, এটা হচ্ছে বি ভার্ব। তুমি এখানে মডালের পাশে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, বাকি যে মডাল বি ভার্ব সেগুলো দিতে পারবে না, তোমাকে এটাই দিতে হবে, বিটা। এবার ভি3, টেক, টুক, টেকেন, কারণ প্যাসিভ করতে গেলে তো ভি3 লাগবেই। ইট মে বি টেকেন বাই, হিটা এদিকে এসে হিম হয়ে গেল। হলো। আর একটা জিনিস দেখো মডালের, স্যার বিটা কি লাগাতেই হবে স্যার, না হলে হবে না না? তাহলে প্যাসিভ না করছো, প্যাসিভ করতে গেলে বি ভার্ব, এতদিন ধরে কি ও শিখছি হ্যাঁ, আমরা, প্যাসিভ করতে গেলে বি ভার্ব লাগবে না। এবার দেখো আই শ্যাল, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা মাথায় রেখো। আই শ্যাল ডু ইট, এটা ফিউচার টেন্সকে ইঙ্গিত করছে, ঠিক আছে, আমি এটা করতে পারবো। তো শ্যাল আর উইলের ক্ষেত্রে এই নিয়মটা একটু দেখবা, শ্যাল আর উইলের জন্য।
এই যে নিয়মটা বলছি, কি ব্যাপারটা, নিয়মটা কি দেখো তোমরা এখনই বুঝতে পারবা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমি এটা করতে পারি, কি করতে পারি, এটা, তাহলে এটা অবজেক্ট, রুল কি, ও টিভি নিবি, বস, ইট নেমে গেল। এবার আমাকে কি দিতে হবে, এটা তো মডালস, অবশ্যই এটা মডালস, শ্যাল, শুড, উইল, উড এগুলো মডালস, কিন্তু ইটের পর কখনো, উইল হবে স্যার। হ্যাঁ এটা মাথায় রাখবা, ইটের পর কখনো শ্যাল বসে না, এই জন্য এখানে উইল বসাতে হবে। শ্যাল শুধুমাত্র আই আর উই এর পর বসাবা, লিখে দিলাম, বাকি সবগুলোর পরে উইল। ইট উইল প্যাসিভ করতে গেলে মডেলের পর একটা বি ভাব লাগবে, বি বসে গেল, ভি3 ডু ডিড ডান বাই মি, সব কিন্তু শিখিয়ে দেওয়া হচ্ছে একদম ধরে 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 ধরে, এত কিছু পড়াবার কোনো কথাই ছিল না, মানে আমি প্ল্যানই করছিল না, করতে করতে মনে চলে আসছে। এবার দেখো, তো আরেকটা এক্সাম্পল স্যার এটার। এটার এক্সাম্পল আবার কি দেবো গো, দাঁড়াও, দাঁড়াও একটু ভালোভাবেই দিই। she will be, তা কেন হবে, তা তো হবে না, she will kill me, সে আমাকে হত্যা করবে, হলো। তাহলে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাবো, কোন বি ভার্ব নেই, ভি3 নেই, ওটিবি বাস, অবজেক্ট বার করবো, কিল কে প্রশ্ন করো, মেন ভার্ব কাকে মারবে, হ্যাঁ তাহলে মিটা অবজেক্টটা এদিকে এসে আই হয়ে গেল। এবার বলো আয়ের পর কি দেবো, তাহলে আয়ের পর আই শ্যাল দেবো, বোঝা গেল ব্যাপারটা, আয়ের পর শ্যাল দেবো, হ্যাঁ উইল স্যার। আর শ্যাল, শ্যাল উইল থাকলে ভেবে দেবা, আই আর উই এর পর শ্যাল দেবা, বাকিগুলো উইল দেবা, তো আই শ্যাল বি shall be killed কিল্ড বাই by সেটা her. এদিকে এসে হার, বোঝা গেল। এবার দেখো প্যাসিভ থেকে অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ মডেলের, প্যাসিভ টু অ্যাক্টিভ ব্র্যাকেটে মডেলস, একই জিনিস, তো বলে দিই, আমি বললাম the phone will be bought by me, তাহলে দেখো প্যাসিভ আছে কারণ বি ভার্ব আছে, ভি3 আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, রুল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু এটা তাই একই রুল, এসএমও, সাবজেক্ট প্রথমে থাকলে শেষে ফুল স্টপ থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এসএমও মানে প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, কিন্তু সাবজেক্ট বসাতে গেলে আমার রুল কি, মেন ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে, বট মানে কেনা, কে কিনেছে ফোন, কে কিনবে আর কি, ফিউচার টেন্স তো, কে কিনবে বাই মি, আমার দ্বারা কেনা হবে, তো ওই মিটা এদিকে এসে কি হয়ে যাবে, সাবজেক্ট হলে আই হয়ে যাবে। এবার আমাকে কি দিতে হবে, এবার এই যে এই জায়গাটা শুনে নাও, এবার এই যে মডাল আছে, মডাল কখনো উঠে পালাবে না, এটা মাথায় রাখবা, সে অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, তাই তোমাকে এখানে একটা মডালস বসাতে হবে, যেহেতু আয়ের পর উইল হবে না তাই আমি কি দেবো বললাম, শ্যাল দেবো, হলো। আর প্যাসিভ মানে কি, এই জায়গাটা বুঝে নেবা, প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসছে, অ্যাক্টিভ মানে কি, সেখানে বি ভার্ব থাকবে না, তাই এই বি ভার্বটা বসাবো না, উঠে পালাবে। বেশ, এবার তাহলে কোথায় আসছি, এই মেন ভার্বের কাছে। আমরা জানি মডালের পর, বলো তো মডালস এর পর মেন ভার্বের ক নম্বর বসে, V1 V1 স্যার। এক নম্বর, এক নম্বর। একদম ঠিক, তাহলে বটের ভি1 কি, বাই, আই শ্যাল বাই, কি কিনবো, অবজেক্ট, কি কিনবো, দা ফোন, হয়ে গেল, প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল, বি উঠে পালিয়ে গেল কারণ অ্যাক্টিভে কখনো বি ভার্ব আসবে না। আর এবার বলে স্যার বটটাকে ভি1 করে দিতে হলো কেন, কারণ মডেলের পর অলওয়েজ ভি1 হয়, যেমন হ্যাজ হ্যাভ হ্যাড এর পর ভি3 হয়, মডেলের পর ভি1 হয়। এই তো হয়ে গেল প্যাসিভ থেকে অ্যাক্টিভ মডেলস, মোটামুটি সব আমি ক্লিয়ার করে দিলাম। এবার যেটা বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আজকে হয়তো হবে না, আমি এই টুকটাক গুলোকে খুচখাচ করে ক্লিয়ার করে দিচ্ছি। এবার ধরো কোনো একটা প্যাসিভ দেওয়া আছে যার মধ্যে তুমি সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, তাহলে এটা হেডিং দেবো এরকম, প্যাসিভ টু অ্যাক্টিভ, ব্র্যাকেটে লিখবো উইদাউট ডুয়ার, মানে যে কাজটা করবে সে নেই, যে কাজ করে সে তো সাবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্ট না থাকলে কি করব, উইদাউট ডুয়ার
বা উইদাউট সাবজেক্ট। সাবজেক্ট বলবো না, ডুয়ারই বলবো, ভালো লাগবে। দেখো কি ব্যাপারটা, ধরো বললাম বিখ্যাত উদাহরণ, মাধ্যমিকে বহুবার করেছো, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, আমার পার্স চুরি হয়ে গেছে। অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে গো? প্যাসিভে আছে স্যার। প্যাসিভে আছে, কারণ বি ভার্ব আছে এবং V3 আছে। বেশ, এবার বি ভার্ব আছে আর V3 আছে, তার মানে এটা প্যাসিভ আছে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে বাক্যে, শেষে ফুল স্টপ আছে, মানে SMO। এস মানে সাবজেক্ট। সাবজেক্ট বার করতে গেলে আমাকে প্রশ্ন করতে হবে মেন ভার্ব। মেন ভার্বকে প্রশ্ন করো চুরি হওয়াকে। মেন ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবো? কে চুরি করেছে, মানে মাই পার্স, কে চুরি করেছে আমার পার্সটা, বা কারা চুরি করেছে, আছে? দেখো সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট না থাকলে তাহলে লিখবো প্যাসিভ ভয়েস যুক্ত বাক্যে ডুয়ার না থাকলে বাক্যটি পজিটিভ হলে, মানে হ্যাঁ বাচক হলে, হ্যাঁ বাচক লিখি, পজিটিভ অন্যরকম ভাবে পজিটিভ ভাববে অনেকে। বাক্যটি হ্যাঁ বাচক হলে ডুয়ার হিসেবে সামওয়ান বা সামবডি অথবা অর্থানুযায়ী ডুয়ার বসাতে হবে। অর্থ যেমন দেবে তেমন ডুয়ার বসাতে হবে, ঠিক আছে? সবসময় যে সামওয়ান সামবডি হবে তার মানে নেই। যেমন দেখো উদাহরণ দেখো, তাহলে এটা কি বললাম, আমার পার্স চুরি করে নিয়েছে। কে চুরি করেছে, আমাকে তো সাবজেক্ট বসাতে হবে বা ডুয়ার বসাতে হবে, সে নেই। তাহলে দেখো কোনো একজন চুরি করেছে, একজনই হবে, তাহলে এখানে আমাকে কি বসাবো? বাক্যটি হ্যাঁ বাচক না না বাচক দেখো তো, নট নেই বাক্যটা, তার মানে হ্যাঁ বাচক, তাহলে আমি কি বসাবো ডুয়ার হিসাবে? সামওয়ান। হলো। এবার আমরা জানি যে কিছুক্ষণ আগে বললাম যে হ্যাজ থাকলে হ্যাজ বা হ্যাভের মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা বসতে পারে, তাই না? তাহলে এখানে সামন মানে সবসময় একজনকে বোঝায়, সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার মানে হ্যাজ। সামন অলওয়েজ একজনকে বোঝায়, ঠিক আছে? তাই হ্যাজ হলো, তাহলে হ্যাজটা নেমে গেল। এবার প্যাসিভ করছি যেহেতু, এস হলো মেন ভার্ব বসাতে হবে, আর আমরা জানি মেন ভার্ব বসাতে গেলে হ্যাজ হ্যাভের পরে মেন ভার্বটা V3 দিতে হবে, আর বি ভার্ব তো উঠে পালাবে, কারণ প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসছে, বি ভার্ব উঠে পালাবে, তাহলে মেন ভার্ব কে? স্টোলেন, এটাই V3। সামন হ্যাজ স্টোলেন। এবার অবজেক্ট কি চুরি করেছে? মাই পার্স। হয়ে গেল। কি বোঝা গেল কি গেল না বলো? ঠিক আছে, হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার শোনো, ধরো এরকম দিল, মানে এগুলো এসেছে, আমি যেগুলো লিখছি মুখস্থ হয়ে গেছে প্র্যাকটিস করে করে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলো এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? এটা প্যাসিভে। স্যার প্যাসিভে আছে। কারণ বি ভার্ব আছে, V3 আছে, তাহলে অ্যাক্টিভ করব, সেম রুল SMO। তাহলে মেন ভার্বকে প্রশ্ন করে সাবজেক্ট বের করো। ইংলিশ বলা হয় গোটা পৃথিবী জুড়ে, তাহলে এখানে তুমি প্রশ্ন করো কে বলে ইংলিশ বা কারা বলে। এই যে বাক্যটার মধ্যে দেওয়া আছে কে বা কারা যে ইংলিশটা বলবে, দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে স্যার দেওয়া যখন নেই, বাক্যটা হ্যাঁ বাচক, তাহলে এখানে কি স্যার সামওয়ান বসিয়ে দেবো? দেখো সামওয়ান মানে কজন বললাম? একজন। তাহলে ইংলিশ কি শুধু একজনই গোটা পৃথিবী জুড়ে বলে? বলে না, তাহলে এখানে সামওয়ান দিয়ে করব না। তাহলে এখানে কি দেবো? একটা অর্থ অনুযায়ী সাবজেক্ট ডুয়ার দেবো। কারা কথা বলে? গোটা পৃথিবী জুড়ে মানুষেরা বলে, তাই এখানে সামওয়ান না দিয়ে হবে পিপল ডুয়ার। ওকে, এবার মেন ভার্ব বসাবো। মেন ভার্ব বসাতে গেলে আগে তুমি এখানে দেখে নাও এটা কি আছে। টু বি ভার্বের কাছে যাবো, মেন ভার্ব বসাতে গেলে টু বি ভার্বের কাছে যাবো, টু বি ভার্ব ইজ আছে, ইজ মানে কি টেন্স? প্রেজেন্ট টেন্স।
তার মানে এখানে মেন ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে হয় V1 বা V5। স্পোকেনের এটা পিপল থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাই এখানে V5 হবে না, V1 হবে। V1 কি? স্পিক, পিপল স্পিক, পিপল স্পিক। অবজেক্ট বসাবো, এবার কি বলে? ইংলিশ। এবার বাকি যেটা পড়ে থাকলো লিখে দাও, অল ওভার দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল সামন কেন হলো না? আমি দুটোই কিন্তু শিখিয়ে দিলাম। অর্থ অনুযায়ী তোমাকে বসাতে হবে। যদি একজনের কোনো কৃতকর্ম বলে তাহলে সামন, যদি একজনের বেশি বলে তাহলে অর্থ অনুযায়ী, যদি অল প্রয়োজন হয় অল লিখবা, পিপল প্রয়োজন হলে পিপল লিখবা। বুঝতে পেরেছো? এটা পজিটিভ সেন্টেন্সে গেল। এবারে নেগেটিভের উদাহরণ দিয়ে একটা দিয়ে দেখাই। ধরো বললাম it was not done, এটা করা হয়নি, ফার্স্ট টেন্স অবশ্যই হয়নি। দেখো প্যাসিভে আছে, ভি ভার্ব আছে, V3 আছে, তাহলে এসএমও যদি অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট বসাও, তাহলে এটা করা হয়নি। মেন ভার্বকে প্রশ্ন করো কে করেনি, আছে? নেই, তাহলে কোনো একজন এটাকে করেনি, তাহলে এখানে আমি বসিয়ে দেবো নো ওয়ান, ঠিক আছে, বা নো বডি লিখে দেবা। ডুয়ার না থাকলে এবং বাক্যটি নেগেটিভ হলে নো ওয়ান বা নো বডি বা অর্থানুযায়ী সাবজেক্ট বসাবো। ওকে, তাহলে নো ওয়ান বা নো বডি হলো। আর মেন ভার্ব বসাবো, মেন ভার্ব বসাতে গেলে টু বি ভার্বের কাছে যাবো। ওয়াজ কাকে বলে? পাস্ট টেন্স বলে, পাস্ট টেন্স মানে V2, তাহলে মেন ভার্বের V2 বসাবো ডিড, নো ওয়ান বা নো বডি ডিড। এবার অবজেক্ট বসাবো, কি করেনি? এটা, ইট বসিয়ে দাও অবজেক্ট, নো ওয়ান বা নো বডি ডিড ইট। কমপ্লিট। ক্লিয়ার হলো কিনা বলো? ঠিক আছে তো যতটা হলো? স্যার বলো স্যার এইটা একবার বলে দিন না, এই লাস্টেরটা। কোন জায়গায় বলবো বলো। স্যার এই জায়গাটা যে আপনি লাগালেন না, ওই হেল্পিং ভার্বটা, সেই জন্য জিজ্ঞেস করছি। আগের গুলো কি তো লাগালাম বলে না? দিন এইটা কি লাগালাম না স্যার। বলো, এইগুলো কি লাগালাম না বুঝতে পারলাম না। স্যার এখানে স্যার এখানে কিছু লাগালেন না, ওয়াজ বা এখানে ওয়াজটা কি এটা কিছু লাগালেন না, ওইটা প্যাসিভ বলছিলাম। থেকে কেন লাগাবো? আমি কি করছি? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে আমার বি ভাব তো উঠে পালাবে। আমি বি ভাব বসাবো কেন? কিসের জন্য বি ভাব বসাবো? রুলটাই তো তুমি বুঝতে পারছো না। রুল কি? রুল হচ্ছে এসএমও, সাবজেক্টের পরে মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। তো এখানে বি ভার্ব কোথায় আছে যে আমি বি ভার্ব বসাবো? আমার তো মেন ভার্ব ডান, ডানের মেন ভার্ব ডান। এই বি ভার্ব প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাওয়ার সময় বি ভার্ব বলে দেয় কোন টেন্সে মেন ভার্ব বসাবো। বি ভার্ব হচ্ছে ওয়াজ মানে পাস্ট টেন্স, বাস এ বলে পালিয়ে গেল, কারণ আমার তো অ্যাক্টিভে মেন বি ভার্বের প্রয়োজন নেই, এ শুধু বলে চলে যাবে কোন টেন্স। তাহলে ওয়াজ মানে পাস্ট টেন্স, তাই ডানের পাস্ট ফর্ম ডিড, এ তো হয়ে গেল। আর এটা দেখো দিয়ে এখানে কমপ্লিট হয়ে যাবে ক্লাস। পরের দিন ভয়েস চেঞ্জ শেষে নতুন চ্যাপ্টার ধরবো, প্র্যাকটিস করে দেবো একটু, না হলে দেখো এবার। স্যার 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 এটা হয়ে গেলে একটু আগের থেকে স্লাইড দেখাবেন তো। এই যে বলো কি আছে। না স্যার, এর আগেরটা। এই তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি, কনফিউজ হয়ে গেছিলাম। ঠিক আছে। এবার দেখো, ধরো দিলাম দ্য মুভি বা দ্য ওয়ার্ক ওয়াজ নট ফিনিশড। আর এটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো যে শেষ হবে। বা এটা করো, দ্য ওয়ার্ক ক্যান নট বি, হ্যাঁ এটা দিয়ে একটা করে দিই, ক্যান নট বি ফিনিশড, কাজটা শেষ করা যেতে পারে না। দেখো প্যাসিভ আছে, বি ভার্ব আছে, V3 আছে। প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাবো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ মানে এসএমও, আমার রুল তৈরি, এখানে কোনো কোনো বইপত্র কিছু নেই, এটা নিজে থেকে আমি বানিয়েছি আর কি বোঝাবার জন্য, তোমাদের মতো করে করতে পারো। তো সাবজেক্ট বার করতে হবে প্রথমে, সাবজেক্ট বার করতে গেলে মেন ভার্বকে প্রশ্ন করবো, কিন্তু বারবার বলছি মেন ভার্ব হচ্ছে এইটা,
এইটা হচ্ছে মডাল হেল্পিং ভার্ব এটা। ওকে, তো এ ফিনিশ কে কি বা কাকে, তাই তো? কে শেষ করবে, সাবজেক্ট বার করতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হয় কে বা কারা, কে বা কারা, ভুল হয় না যেন। কে কাজটা শেষ করতে পারে না, কে পারে না আছে এখানে নেই, তার মানে এখানে এটা এখানে একটা আমাকে নিয়ে নিতে হবে সাবজেক্ট অর্থ অনুযায়ী। যেহেতু কোনো একজনের কথা বলছে তাই সামওয়ান হবে, কিন্তু এখানে বাক্যটা নেগেটিভ নট চলে এসছে বলে আর সামওয়ান দিতে পারবো না, এখানে কি দেবো, নো ওয়ান বা নোবডি। বসে গেল। মেন ভার্ব, মেন ভার্ব বসাতে যাবে, বসানোর আগে আমি কি বলেছিলাম যে মডাল যে থাকে সে সাবজেক্টের পরেই কিন্তু বসে যাবে, বসবে। এটা আমি চেঞ্জ করতে পারবো না। এই যে বি ভার্বটা প্যাসিভ ছিল, কিন্তু বি ভার্ব অ্যাক্টিভে কখনো আসবে না, তো এও হতে পালাবে, এর কোনো সিনই নেই। এবার নটটা স্যার কি করব, নটও উঠে পালাবে, কেন পালাবে, কারণ নটের জন্যই আমি নো ওয়ান নিলাম, ঠিক আছে, নটের জন্য নো ওয়ান নিলাম, তাহলে আর নটের কোনো প্রয়োজন নেই, কারণ এটাই তো নেগেটিভ। তাহলে এবার মেন ভার্ব বসাবো, মেন ভার্ব বসাতে গেলে এই যে ফিনিশড মেন ভার্ব, আমরা জানি Finish. মডেলের পরে মেন ভার্ব স্যার B1 লাগে, B1। তাই শুধু ফিনিশ হলো অবজেক্ট, কি Finish করব, the work. কি ফিনিশ, নো ওয়ান ক্যান ফিনিশ দা ওয়ার্ক, এই তো ব্যাপার। এই ছিল প্যাসিভ, অনেক কিছু অনেক কনসেপ্ট দিলাম, সুন্দর করে খাতায় তুলবে, এর বাইরে হয় না, এর থেকে সোজা হয়, সোজা ভাবে জানি না কোনো স্যার কি বোঝায় কি করে আমি বলতে পারবো না, চরম সোজা ভাবে করানো হলো, এর থেকে সোজা হয় কিনা আমার জানা নেই। তো এবার তোমরা সুন্দর করে গুছিয়ে লিখে নেবে, পরের দিন ফার্স্ট হাফে হ্যাঁ ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে, দিয়ে অন্য একটা চ্যাপ্টার ধরবো, এবং পারলে কয়েকটা কোয়েশ্চেন আমরা আলোচনা করেও নেবো, এখানে এনেও ছিলাম, এই যে প্রশ্ন আছে এটা পরের দিন করবো, আগে থেকে বাড়িতে করবে না, অপশন টেস্ট করে কিভাবে করতে হয় পরের দিন আর একবার দেখে নেবো, একবার প্রথম দিন দেখিয়েছিলাম, শেষ দিন দেখিয়ে দেবো, বাস কমপ্লিট হয়ে যাবে, ভয়েস চেঞ্জ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এতটাই থাকলো।